সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আগেই পরিচয় করিয়ে দিয়েছি, খালেদ মাসুদ পাইলট আছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলবো বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে। এবং প্রথম ম্যাচে সবচেয়ে আলোচনায় মিরপুরের উইকেট। বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু মিরপুরের উইকেট নিয়ে দুই দলের দুই ধরনের বক্তব্য, ভিন্নধর্মী বক্তব্য, বিপরীতমুখী বক্তব্য। পাকিস্তানের কোচ মাইক হাসান বলছেন এমন উইকেটে টি-20 খেলা যায় না, কিন্তু পারভেজ ইমন বলছেন যে পাকিস্তান এই উইকেটের সাথে মানিয়ে নিতে পারেনি, সেই কারণেই তারা হেরেছে। এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি কিংবা প্রশ্ন কি জানাতে পারেন আমাদেরকে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমাদের পাইলট ভাই আছেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন আমার, খালেদ মাসুদ পাইলট, যে বাংলাদেশ জিতেছে কিন্তু আলোচনায় মিরপুরের উইকেট সবসময় মিরপুরের আলোচনায় থাকে, কিন্তু এবার আমরা ভেবেছিলাম যে আসলে একটু অন্যরকম হবে। আসলে কি হয়েছে নাকি মিরপুরের পুরনো রূপটাই আমরা দেখেছি? আপনার ব্যক্তিগত মতামত প্রথমে জানতে চাই। আমার মনে হয় যে উইকেটের যে দোষটা দেওয়া হচ্ছে যে উইকেটে ভালো ছিল না, বাট আমি মনে করি যে আপনি খুব বেশি আশা করবেন না। এই বর্ষাকালে যখন খেলা হয়, আমাদের দেশের যে বিহেভ বা মাটির সারাদিন পানি পড়ছে, তো নিজ দিক দিয়ে তো পানিটা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই উইকেটে 160 কিন্তু খুব সুন্দর স্কোর ছিল, যেটা পাকিস্তান কিন্তু বুঝতে পারে নাই বা খুব তাড়াতাড়ি করতে গেছে, যার জন্য তারা রানই করতে পারে নাই। বাট আমি মনে করি যে ওয়ার্ল্ড ক্রিকেটে সাধারণত টি-20 ফরম্যাটের 200, 250, 300 রান হয়, কিন্তু ওই চিন্তা করলে হবে না। ওয়ার্ল্ড ক্রিকেটে কোন সময় কোন উইকেটে খেলা হয় সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। এখন যদি আপনি সুইজারল্যান্ডে খেলতে যান, বরফের মধ্যে যদি খেলা হয়, তাহলে তো আপনি তো এই 300 রান হবে না। তো এই ওয়েদারে বর্ষাকালের মধ্যে খেলা হচ্ছে বাংলাদেশে, মানে আপনি ধরেন লাস্ট 7-8 দিন 10 দিন বৃষ্টি হয়েছে, আপনাকে বুঝে নিতে হবে যে উইকেটের মধ্যে কিছু একটা স্লো ধীর গতির হবে। আমি মনে করি বাংলাদেশের মধ্যে সুন্দর খেলা খেলেছে, বাট পাকিস্তান অনেক ভুল করেছে ব্যাটিংয়ে, তারা পিক করতে পারে না উইকেট। কখনো কখনো আইপিএলও দেখবেন যে 350 রান হয়, আবার কখনো 150 রানও হয় আইপিএলে। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে উইকেট। সেই কথাই বলেছেন পারভেজ ইমন, এবং তিনি বলেছেন যে এটা 160 রানের উইকেট। যদিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 160 রান এখন আসলে কিছুই না, এখন 200+ রানের খেলা হয়, কিন্তু বাংলাদেশের এই উইকেটে 160। আপনি এই পিচে আপনি ফেব্রুয়ারি মাসে খেলতেন, মার্চ মাসে খেলতেন, দেখছেন যে এটা 200+ এর একটা উইকেট হতো যে বিপিএল এর সময়, বিপিএল এর সময় যেটা হতো। বিকজ হচ্ছে তখন কোয়ালিটি ক্রিকেট খেলতো পাকিস্তান, ভালো ফাস্ট বোলার, ভালো ব্যাটসম্যান। ফাকার জামান যেভাবে স্টার্ট করেছে, তখন তো ব্যাটে বল আসতো, তো ফ্ল্যাট উইকেট হতো। তখন তো দেখা গেলো যে আপনি 200+ স্কোর হতো, বিকজ রেইন, আপনাকে বৃষ্টি আপনি কিন্তু ওই পারমিট করছে না। অনেক সময় দেখবেন যে টেস্ট ম্যাচে কী হয়, যে টেস্ট ম্যাচে দেখা যায় না যে বৃষ্টির কারণে দেখা গেলো যে আপনি অল আউট হয়ে গেছে 120 রানে। কেন হয়? ওই উইকেটের দোষ হতো, বিকজ অফ দ্য ওয়েদার। আমার কাছে মনে হয় যে ওয়েদার আপনাকে অনেক এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেয়। আচ্ছা, তার মানে আপনি কি বলছেন যে মিরপুরের উইকেটের আচরণ একটু চেঞ্জ হয়েছে? আমরা 14-15-তে যখন আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, এরকম উইকেটে তার চেয়ে চেঞ্জ হয়েছে কিনা? একটা হচ্ছে ইন্টেনশনালি বানানো, আর এটা হচ্ছে যে আপনি ওয়েদার আপনাকে পারমিট করছে। আমার কাছে মনে হয় যে আমার মনে আছে যে নিউজিল্যান্ডের সাথে যখন খেলা হয়েছিল বা অন্যান্য টিমের সাথে যখন খেলা হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছে, ওই সময় অনেক সময় ট্যাকটিক্যালি আমার মনে হয় বাংলাদেশ করেছিল যে পুরা স্লো উইকেট হবে, যেন তারা খেলতে না পারে বেলার মতো, তারা ইউজ টু না, আমরা এই অ্যাডভান্টেজটা নিব, সেটা কিছুটা ট্যাকটিক্যালি ছিল। বাট আমার কাছে মনে হয় এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে, বাংলাদেশ টিম ট্রাই করেছিল হয়তো ক্রিকেটটা যে বেস্ট উইকেট বানানো, বাট আপনি পারবেন না যতই ট্রাই করেন। আপনি নর্মালি চিন্তা করেন, সবাই তো ভাবে তার মানে এবারের ইন্টেনশনটা চেঞ্জ হয়েছে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। মিরপুর মাঠের আমি নিজে দেখা যে নিচের ডোমার বালিগুলো আছে, মাঝখানে নয় পিচের মাটির উইকেট আছে। তো বৃষ্টি যখন হবে, আপনি 30 গজ হয়তো ঢাকলেন, সাইড দিয়ে যে বৃষ্টির পানিগুলো যে বালিতে লাগছে, তো লেগে লেগে তো ভিতরে আসবেই, ওই পানিটা তো তলে আছে। তো এই পানি তো আর আপনার ওই যে জুন মাসের মতো হবে না, কম্প্যাক্ট হবে না মার্চ মাসের মতো। তো অটোমেটিকলি একটু ড্যাম থাকবে, বল একটু গ্রিপ করবে। তো সেটা আমার কাছে মনে হয় পাকিস্তানি প্লেয়াররা টিম বুঝে নাই। মানে সেটাই আমি বলছি, তার মানে আপনি বলছেন যে বাংলাদেশের ইন্টেনশনটা চেঞ্জ হয়েছে, যে ভালো উইকেট করার চেষ্টা, সেই জায়গাটায় কি আপনি একমত? আমি মনে হয় বাংলাদেশের যতটুকু দেখে মনে হচ্ছে আমার কাছে, আপনি ব্যাটিং যদি দেখেন, ব্যাটিংয়ের যদি প্ল্যান দেখেন, বাংলাদেশ কিন্তু 110 রান করেছে। বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচের মতো খেলে নাই, তারা কিন্তু ট্রাই করেছে, তারা টি-20 ফরম্যাটে খেলবো। তো 27 বল আগে ম্যাচ ইমন কিন্তু শর্টস খেলে যাচ্ছে, তাদের টি-20 ফরম্যাটে খেলে গেছে। আমি মনে করি যে বাংলাদেশের অ্যাটিটিউড ভালো ছিল। আমি বলবো যে এই জন্যই তারা তাদের মতো কাজ করে নিয়েছে। তো যেটা পাকিস্তান হয়তো করতে পারে নাই, পাকিস্তানের অনেক মিস্টেক করেছে। আপনি দেখছেন যে ইনিশিয়ালি প্রথম 3-4 ওভারে কিন্তু অনেক ভালো রান পাকিস্তানের, কিন্তু আপনি ব্যাটে বলে লাগছেন, আপনি শর্টস খেলেই যাচ্ছেন। কখনো কখনো আপনি বুঝতে হবে যে 140 রান টার্গেট করলে 160 রান হয়ে যায়। তো উইকেটটা ব্যাটে বলে লাগছে না, তার মানে নিশ্চয়ই কিছু আছে। তো উইকেট যখন আপনি পিক করতে পারবেন না যে এই উইকেটটা আসলে কত রানের উইকেট,
তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। পাকিস্তান কি অ্যাডজাস্ট করতে পারবে বাকি 2 ম্যাচে, মানে এই প্রথম ম্যাচের এই? আমার মনে হয় পাকিস্তান টিম কিন্তু ভালো টিম, ইয়াং টিম হলো আমি বলবো যে ভালো টিম। আপনি যদি দেখেন ফাহিম আশরাফ কিন্তু ব্যাটিং করছে নাম্বার 9-এ সম্ভবত, তার মানে বোঝা যায় যে ওদের ব্যাটিং ডেপথটা কতখানি। বাট ওরা মিস্টেক করেছে, আমি মনে করি যে তাদের জন্য একটু ডিফিকাল্ট টাইম পাস করবে, বিকজ হচ্ছে তারা তো বড় বড় রানের খেলা খেলে আসছে, ধরেন 200 বা 250 রানের টি20। বাংলাদেশ আমাদের টিম এই কন্ডিশনটা খুব ভালো বুঝে বা ভালো করে, এবং স্লো গতির উইকেটগুলো বাংলাদেশের জন্য সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা মোমেন্টাম আছে, দুটা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কাতে সিরিজ জিতে আসছে, টানা 3 ম্যাচ, শ্রীলঙ্কায় 2টা লাস্ট। শ্রীলঙ্কার সাথে এখানে বাংলাদেশে ভালো একটা গিয়ার আছে। আমি মনে করি যে বাট পাকিস্তান ইউনেভার নো, এই গত ম্যাচ দেখে তারা কিন্তু হয়তো অনেক সিরিয়াস হবে, যে বুঝবে যে এই পিচে আপনি নর্মাল দেখেন 160 করলে যদি করতো, তৈরিতে কিন্তু প্রথমে একটা 6 মারার পরে চান্স দিয়েছে থার্ড ম্যানে। তো সেইখানে যদি ক্যাচটা হতো তাহলে বাংলাদেশ কিন্তু 3 উইকেট পড়ে যেত, প্রেশার পড়ে যেত বাংলাদেশের জন্য। তো সব কিছু নিয়ে আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি ভুল করেছে। মানে পাকিস্তানের কথা বলছেন, মানে পাকিস্তানের কোচের একটা বক্তব্য আছে যে এরকম উইকেটে খেলে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে টি20তে ভালো করাটা খুব সহজ। আমি একমত। আপনি এইরকম উইকেটে খেলে আপনি কিন্তু, বিকজ আপনি তো খেলা হয় 250 রানের খেলা টি20 ফরম্যাটে, এই খেলা খেলে আপনি হয়তো রেজাল্ট পাবেন, কোনো একটা টিমের রেজাল্ট যাবে, বাট আপনি যখন মেন লেভেলে খেলতে যাবেন তখন কিন্তু উইকেটগুলো হবে ফ্ল্যাট উইকেট সাধারণত যদি আপনি মেজার করেন যে আপনি ওখানে ফ্ল্যাট ট্র্যাক হবে, 250 রানের খেলা হবে, কোয়ালিটি বোলার থাকবে, তারাও শুধু মারামারি খেলা হবে। তো ব্যাটসম্যানরা কনফিডেন্সটা হারায় ফেলে এরকম উইকেটে খেলা হলে। ব্যাটসম্যানদের ব্যাটে বলে রাখতে চায় না, বোলাররা অনেক কনফিডেন্স পায়, বল বিশেষ করে যারা খুব গ্রিপ করে বল, তাদের বলটা খুব ভালো হবে। এখানে মোস্তাফিজ কিন্তু খুব ভালো বল করবে, এখানে মোস্তাফিজ একদম আইডিয়াল উইকেট, 6 রানে 2 উইকেট নিয়েছে, আইডিয়াল বল করবে। তো এইটা হয়তো অ্যাডভান্টেজ পাবেন। যখন আবার গ্রাস উইকেটে যাবেন বা ভালো ফ্ল্যাট ট্র্যাকে যাবেন তখন আবার ডিফিকাল্ট হয়ে যাবে। তখন ট্রু ব্যাটসম্যান যারা একদম পুরো পিওর শটস খেলে, ভালো সুইং করায়, যারা 360 ডিগ্রিতে খেলে, তাদের জন্য খুব আইডিয়াল জায়গা ওই সময়টার জন্য। মানে তাহলে কি এই সিরিজটা এই সময় বা ঢাকায় না হয়ে অন্য কোথাও হলে কি বেটার? আমি মনে করি ধরেন এগেনস্ট পাকিস্তান বা বড় বড় খেলাগুলো আমার কাছে মনে হয় এই বাংলাদেশ টিমেরই এই বর্ষাকালটাতে বা অ্যাওয়ে ম্যাচ বেশি খেলা উচিত। বাংলাদেশে না খেলে আপনি এই সময়টা ধরেন আমাদের রেনি সিজন যে 2 মাস বা 3 মাস যে সময়টা থাকে, আমি মনে করি এই সময়গুলোতে আমাদের অন্যান্য টিমগুলো যে সামার টাইম থাকে তাদের সাথে ওইখানে খেলে আমাদের এই সময়টাকে ইউজ করা, আমাদের মেন টিম এ টিম বা এইচপি টিম তারা এই সময়টাকে ওখানে 12 মাস থেকে ইউটিলাইজ করা। বিকজ আপনি এখানে খেলে হয়তো রেজাল্ট পাবেন, নো ডাউট, এটা আমাদের দরকারও ছিল। খুব খারাপ সময় যাচ্ছিল বাংলাদেশ টিমের। আমি মনে করি শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়, এই ম্যাচটা জিতা একটা টিমকে সুন্দর কনফিডেন্স দিবে। কিন্তু আমি মনে করি যদি টোটাল ওভারঅল সিনারিও চিন্তা করেন, বর্ষাকালে আমার কাছে মনে হয় বাংলাদেশে সবসময় হোমে কোনো ম্যাচ না খেলে আপনি এমনও হতে পারে দেখবেন যে পাকিস্তানের সাথে 3টা ম্যাচ, এত মহামূল্যবান ম্যাচ, সবাই দেখার জন্য বসে থাকবে ওদের আগ্রহে, কিন্তু কোনো কারণে যদি বৃষ্টিতে দুটো খেলা না হয় তো বিশাল বড় একটা পাকিস্তানের টাইমটা নষ্ট করলেন, বাংলাদেশের টাইমটা নষ্ট করলেন। বরঞ্চ এই সময়টা কনফার্ম খেলা হবে এরকম জায়গায় খেলা উচিত। আচ্ছা, মানে সেই জায়গায় প্ল্যানিংটা করা উচিত। যদিও এই সময়ই বাংলাদেশের বেশ কয়েকটা সিরিজ ছিল, আপনি জানেন যে ইন্ডিয়ারও আসার কথা ছিল এই আগস্ট মাসে, সুতরাং বৃষ্টির সময়টাতেই কিন্তু বেশ কয়েকটা সিরিজ প্রতি বছরই এরকম থাকে। বাংলাদেশ দলটা আসলে কেমন করছে সেটা একটু জানতে চাই, যে নতুন ক্যাপ্টেন লিটন দাস স্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন, তারপরে একটা সিরিজ জিতেছেন, পাকিস্তান সিরিজে দারুণ শুরু করেছেন। দলটা কি আসলে চেঞ্জ হচ্ছে মানসিকতায় কিংবা অ্যাপ্রোচে? না, এখনই জাজ করা খুব কঠিন, বিকজ আপনি শ্রীলঙ্কাতে সিরিজ জিতেছেন, শ্রীলঙ্কার টিম যে আপনার হাই কোয়ালিটি টিম সেটাও না। আপনি যদি দেখছেন টপ অর্ডারে 2টা টিমের ব্যাটসম্যান খুবই ভালো ক্রিকেট খেলে, বাদবাকি কিন্তু ফেল, তো গোটা টিমই ফেল। কাইন্ড অফ বাংলাদেশ টিমের মধ্যে তারা সাফার করছে। আমার মনে হয় যে আমি বলবো যে আমাদের ভালো ভালো প্লেয়ার আছে, আমরা একসাথে প্রত্যেকেই বেশি ম্যাচগুলো সব ভুল করছি। দেখা গেলো যে কেউ হয়তো একদম 50 করছে, পরের দিন আবার 2-3 ম্যাচের রান নাই, তো ধারাবাহিকতা আসছে না। এই প্লেয়ার তানজিদ তামিম শ্রীলঙ্কায় ভালো খেলছে, পারভেজ ইমন পারেনি, আবার পারভেজ ইমন এখানে শুরু করেছে, ধারাবাহিকতা নাই। যেমন আপনি ছোট্ট একটা এক্সাম্পল, শুভমান গিলের কথা যদি বলেন, আপনি ইন্ডিয়ান প্লেয়ার, বা আয়ারের কথা বলেন, যে কোনো প্লেয়ার ইন্ডিয়ান, তারা কিন্তু হয়তো 10টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ ফেল করে, ম্যাক্সিমাম 8টা ম্যাচে কিছু না কিছু করে, এবং 1টা-2টা ম্যাচ এত কিছু করে যে কোয়ালিটি ম্যাচ বার করে দিয়ে চলে আসছে। তো এইরকম 6টা ব্যাটসম্যান যদি 7টা ব্যাটসম্যান যদি থাকে টিমে, তাহলে তো আপনি এমনি কোয়ালিটি টিম হয়ে যায়। আমাদের মধ্যে আমরা অতিরিক্ত কোয়ালিটি আছে, টেকনিক্যালি খারাপ না ভালোই আছি, বাট আমার মনে হয় মেধার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, যে কী টাইপের উইকেটে খেলছি, কোন শটস খেলা উচিত। একটা 4 মারলাম, মারার পর একটা 1-2 খেলে যে আমি রান রেটটা মানে কী বলবো পার্টনারশিপ তৈরি করব, সেই জায়গাগুলোর ক্যালকুলেশন আমরা খুব বেশি ভুল করছি।
আমার মনে হয় যে একটা মোমেন্টাম আসছে নিজেদেরকে শুধরাবার, যে না জিতার মধ্যে আছি, রানের মধ্যে আছি, এই মোমেন্টামে আমার নিজেকে নিজে আরো পরিণত করা। মানে সেই জায়গাটায় আপনি মনে আশাবাদী আর কি। আমি আশাবাদী, জি। আমরা কথা বলবো আপনার সঙ্গে, দর্শক আছেন, একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। পরিচয়, আমার নাম নীরব, নবীনপুর, ব্রাহ্মণবাড়িয়া। জি। আমার প্রশ্নটা কি জানেন? আমার প্রশ্নটা হলো স্পোর্টিং উইকেট চাই, ঢাকার উইকেট স্পোর্টিং। যে জানি পাইলট ভাই বললো যে এমন সময় স্পোর্ট উইকেট হয় না, কিন্তু আমরা চাই তো স্পোর্টিং উইকেট। জি। 400 রানে যে মন্তব্য করে যে রিটন, যে এই উইকেটে খেলে তারা বড় বড় মঞ্চ হিসেবে পারে না, তো এটা তো সত্য। মানে আপনার প্রশ্নটা স্পেসিফিক কি, মানে যে মিরপুরে কেন এই সময় উইকেট হচ্ছে না স্পোর্টিং, সেটা? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, কেন হচ্ছে না সেটার একটা ব্যাখ্যা পাইলট ভাই দিয়েছেন, যে আবহাওয়া একটা বড় কারণ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। এই সময়ে আপনি দেখবেন যে মাঠগুলো সব ভেজা থাকে। এই সময় কিন্তু মাটি সাইড দিয়ে আপনি যতই ঢেকে রাখেন 30 গজ, সাইড দিয়ে পানিটা আসতে থাকে। আপনি যদি যে কোনো মাঠে যাবেন, আপনি যদি উপরে কাভার করেন তাও সাইড দিয়ে আসতে থাকবে। এই সময় আসলে ডিফিকাল্ট সলিড ট্র্যাক বানানো, 200-250 রান বানানো খুব কঠিন। মানে বাট আমি মনে করি অন্য সময় সম্ভব, বাট অন্য সময় বিসিবির উচিত যে প্রত্যেকটা সময় যেন 250 রানের খেলা হয় আমাদের ব্যাটসম্যানদের ডেভেলপমেন্টের জন্য। বিকজ আপনি ওয়ার্ল্ড লেভেলে যদি চেস করতে চান, আপনি যদি ধরেন সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিতে চান, আপনি দেখবেন যে কত বড় বড় ছয় মারে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বা ইন্ডিয়ান প্লেয়াররা। আপনি ওই লেভেলে যেতে হলে আমাদেরকে কিন্তু পজিটিভ চিন্তা করতে হবে যে না, আমরাও এরকম টাইপের উইকেট বানাবো। হয়তো প্রথম দু একটা ম্যাচ হারবো, বাট একটা সময় প্লেয়াররা কিন্তু আমি মনে করি যে তারা কনফিডেন্সটা পাবে যে না, মারলেই ছয় হয়। আচ্ছা, মানে সেই জায়গাটায় মানে গ্রীষ্মকালে কিংবা শীতকালে যখন আমাদের সিজনগুলো কিন্তু পিক করা উচিত। আমি আপনাকে বলছিলাম ভাইয়া যে আমাদের এই যে জুনের পরে বা জুলাই থেকে শুরু হয় বর্ষাকাল, জুন, জুলাই, অগস্ট, এই 3টা মাস বা সেপ্টেম্বর, এই 3টা মাস আমার মনে হয় যে বেশিরভাগ পরিমাণ আমাদের দেশের ম্যাক্সিমাম খেলোয়াড়দেরকে বা টিমের শিডিউলগুলো করা উচিত অ্যাওয়ে। আপনি দেখবেন যে নিউজিল্যান্ড সাধারণত যখন বরফ পড়ে তারা কিন্তু এদিকে চলে আসে, তারা কিন্তু খেলে না। আপনার খেলার সুযোগই নেই, ইংল্যান্ডেও আপনি জুন জুলাইয়ের আগে কোনো খেলাই শুরু হয় না, তো ওই তারা কিন্তু এদিকে চলে আসে, এশিয়ান সাইডে খেলতে চলে আসে। তো আমার মনে হয় যে আমাদেরও পিক করা উচিত কারা ন্যাশনাল রিপ্রেজেন্ট করবে, ন্যাশনাল টিম, এ টিম এবং এইচপি, যারা এই 30-35টা প্লেয়ারকে সারাক্ষণ হয়েছে ওই 3 মাসের জন্য ওই সিরিজগুলো খেলুক। মানে এই বর্ষাকালে না খেলে এই সিরিজটা অ্যাওয়ে ম্যাচে খেলুক। আচ্ছা, আমরা দলের কথা বলছিলেন, আপনি আশাবাদী যে এই দলটা মানে একটা শেপ নেবে, মানে নতুন দল। এই দলের অনেকেই অনেক দিন ধরে খেলছেন, কিন্তু একটা সময় ছিল যে সিনিয়র ক্রিকেটাররা তাদের উপরে ছিল, সেইটা তাদের জন্য ভালো ছিল নাকি আসলে খারাপ ছিল সেটা আমি জানি না, সেই আলোচনাও আছে। এখন তারা অনেকটা স্বাধীন, মানে পুরা প্রায় একই বয়সী একটা দল। এই দলটা কি আসলে আপনার মনে হয় যে আলটিমেট বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে আগামী বছর, সেই জায়গাটায় এই দলটা কি আসলে কতটা তৈরি হতে পারবে? না, স্বাধীন বলে ভালো কথা, অবশ্যই স্বাধীন, তাদের জন্য অনেক অপরচুনিটি। বাট স্বাধীনতা পেলেই তো হবে না, স্বাধীনতার সাথে রেসপন্সিবিলিটি। যে আপনি যে জায়গায় খেলছেন, আপনি তামিম ইকবালের জায়গায় খেলছেন, আপনি কি তামিম ইকবালের চেয়ে লো পারফরমেন্স করে খেলবেন? ধরেন তারা রিটায়ার্ড বা সরে গেছেন বা কাছাকাছি, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ বলেন, হ্যাঁ সাকিব বলেন। আমাদের এইমটা খেলোয়াড়দের মধ্যে কেন জানি আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম খেলোয়াড়, আপনি যদি দেখেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস বলেন বা যারা আছে, লিটন দাস অলমোস্ট 10 বছর হয়ে গেছে, তার গ্রাফ কিন্তু উপরের দিকে নিয়ে যায় নাই। এটা কিন্তু শুধুমাত্র আমি বলবো না যে টিম ম্যানেজমেন্টের দোষ, সমন্বয়। একজন খেলোয়াড়কেও স্বপ্ন দেখতে হবে যে না, আমি ঠিক ওই রকম টাইপের প্লেয়ার হতে চাই। রোহিত শর্মা কেন আমি হতে পারবো না? আমি কেন ওই টাইপের শর্টস খেলতে পারবো না? কেন আমার ধারাবাহিক হবে না? আমি 10 বছর আগে যদি 70 রান করতে পারি, 60 রান করতে পারি, তাহলে আমি নিজেকে যদি ডেভেলপ করি, আমার ভীষণটা যদি এরকম হয়, আমি কেন হবে না? তো আমি 10 বছর আগের পরে তো আমার পরিণত হবে। আমি একজন ব্যবসায়িক, 10 বছর আগে যেমন ব্যবসা করেছি এখন ওরকম ব্যবসা করি। তার মানে আপনার কোনো ভিশন নাই, আপনি কোনো এক্সপিরিয়েন্স আপনাকে ইউজ করতে পারেন নাই। তো আমি মনে করি, শুধু তাকে আমি ছোট করে বলছি না, আমার মনে হয় যে আমাদের অনেক খেলোয়াড়ের দেখবেন যে 5-6 বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, তারা শুধু সময় পার করছে, আমরা সময় পার করছি, কিন্তু আমাকে নিজেকে কোন জায়গায় নিয়ে যাবো? অনেক সময় আমি অনেক সময় বলি যে আমরা টাকার পিছনে অনেক বেশি ভাগি আমার কাছে মনে হয় খেলোয়াড়রা, বা আমরা হ্যাপি হয়ে যাই। হয়তো দেখা গেলো যে আমি একটা লেভেল পর্যন্ত আছি, যে এই বাংলাদেশ টিমে আমি খেলছি, খেলার পরে হয়তো 1-2 বছর খেলার পরে আমি ফাইন্যান্সিয়ালি সম্মানের দিক দিয়ে অনেক কিছু পেয়ে গেছি, দেন রিল্যাক্স। বাট একজন প্রফেশনাল লোকের কিন্তু ওটা চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে যে আমার ভীষণটা কি। মানি উইল কাম টু ইউ, মানে আপনার কাছে পিছন দিক দিয়ে টাকা আসতে থাকবে, আপনি যত ভালো খেলবেন। আমি সবসময় একটা এক্সাম্পল দিই টেন্ডুলকারকে দিয়ে। আমরা যখন খেলতাম, টেন্ডুলকারের মতো গ্রেট প্লেয়ার তো কেউ ছিল না। তো টেন্ডুলকার ম্যাচ খেললে ওই সময় কত টাকা পেতো? খুব বেশি হলে 10 লাখ রুপি পেতো একটা ম্যাচ। তো 3 দিনে একটা ম্যাচ হতো। তো টেন্ডুলকার যে কোনো একটা প্রোগ্রামে গেলে হয়তো 2 কোটি 3 কোটি টাকা পেতো।
উনি প্রোগ্রামে যেতেন না, উনি খেলতেন। আমার কাছে মনে হয় তো টাকা তো আয় করবে অন্য সাইড থেকে, ব্র্যান্ডিং দিয়ে আয় করবে, কিন্তু খেলাটার জন্য টেন্ডুলকার কিন্তু নিবেদিত প্রাণ ছিল। মাঠকে যে খেলবে, পারফর্ম করবে, ওনার কিন্তু ওই প্রেস্টিজটা কাজ করতো যে না আমি কী করে ভালো প্লেয়ার হব, বেস্ট পারফর্মার হব, এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হব, কী করে সেঞ্চুরি করবো এগেনস্ট পাকিস্তান। আমার একটা মনে আছে, ইন্ডিয়ান একটা প্লেয়ারকে আপনারা যে কয়েকদিন আগে, কমিটিতে ছিল, টেস্ট প্লেয়ার, ইন্ডিয়ান ওপেনার, জি তো তাকে আমি একটা ঢাকা ক্লাবের জন্য ট্রাই করেছিলাম যে নিয়ে আসার জন্য, আজ থেকে 5-6 বছর আগে। তো আমি ফোন দিয়ে যখন কথা বলেছি যে খেলার জন্য, ও বলছে না আমার 2 মাস পরে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে, তো আমি ইংল্যান্ডে একটু ওখানে কাউন্টি খেলতে চাই। বাংলাদেশে বেশি টাকা, কিন্তু আমি ওখানে কাউন্টি খেলতে চাই। 2 মাস আগে থেকে প্ল্যান করছে যে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ আছে, এই জন্য সে ওখানে খেলতে চাই। মানে ব্যক্তিগত প্রিপারেশন, ব্যক্তিগত প্রিপারেশন, টাকা বেশি বাংলাদেশে পার ম্যাচ, কিন্তু সে ওখানে খেলবে জাস্ট বিকজ 2 মাস আগে থেকে প্ল্যান করছে ইংল্যান্ডের সাথে খেলবে। মানে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে এই ভীষণটা একটু এই জিনিসগুলো আমার মনে হয় করতে হবে, করা উচিত। মানে এটা একটু কমও আমার কাছেও মনে হয় যে তারা অল্পতেই সন্তুষ্ট, কিংবা অল্পতে আমার কাছে মনে হয় মানে এইটার পাশে হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, কি করে আপনি মেডিসিনগুলো দেবেন, মোটিভেশনাল কাজগুলো করাবেন, কি করে তাকে ভীষণটাকে আরও বড় করাবেন। প্লাস আপনাকে বলবো যে টেলেন্ডার যে ব্যাটসম্যানগুলো আছে, আপনি মাঝে মাঝে টপ অর্ডার ব্যাটসম্যান আপনাকে ম্যাচ জিতে দিবে, কখনো 6 উইকেট পড়ে গেছে কিন্তু ওখান থেকে যে সেঞ্চুরি মেরে ম্যাচ জিতে দিবে। যেমন ধরেন রিশাদ যে ব্যাটিং করে, আমি দেখেছি অল্প একটু, আমার সবাই দেখেছি, সুপার হ্যান্ডি প্লেয়ার, লেগ স্পিনার, সাথে যদি আপনাকে নাম্বার 4-5-এ মাঝে মাঝে পিঞ্চ হিটার হিসেবে যদি ব্যাটিং করাতে পারেন, সাথে সাথে আপনি তানজিম সাকিব ভালো ব্যাটিং করতে জানে, শরীফুল আজ থেকে 6 বছর আগে আমি দেখেছি 1 ওভারে 18 রান নিয়ে ম্যাচ জিতেছে, তাদের ইমপ্রুভমেন্ট নাই ব্যাটিংয়ে। তো আপনার তো ওগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, ডে বাই ডে। একটা বোলার হিসেবে ঢুকেছে, বোলিং করবে, সাথে অলরাউন্ডারে হার্দিক পান্ডে হয়ে বেড়াবে, অক্ষর প্যাটেল হয়ে বেড়াবে, জাদেজা হয়ে বেড়াবে। তো 5 বছর 10 বছরে আমি কি ডেভেলপ করলাম, আমার কাছে মনে হয়। প্রশ্ন আছে, অনেক দর্শকেরও আছে প্রশ্ন। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই হোক আমাদের জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে হাফিজুর বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে লিটন দাস অনেক দিন ধরে টিমে আছে, জি তার কোনো ডেভেলপ নাই, তার ডেভেলপ যেমন তখন আরো নিচে, যত দিন যাচ্ছে তার নিচেই আছে সমস্যা। কিন্তু এটার দোষ কি টিম ম্যানেজমেন্টের নাকি তার নিজের ব্যক্তিগত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। লিটন দাসকে নিয়ে কথা বলেছেন, লিটন দাসকে নিয়ে আমরা উত্তরটা দেব, খালেদ মাসুদ পাইলট দেবেন। একটা ছোট্ট বিরতির পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম মিরপুরের উইকেট ভিলেন না নায়ক, এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিরতির আগে দর্শকের প্রশ্ন ছিল যে লিটন দাসকে নিয়ে, যে লিটন দাসের পারফরমেন্স আসলে নিম্নমুখী তিনি দাবি করছেন, এবং এটার দায় লিটন দাসের নাকি ম্যানেজমেন্টের, সেই প্রশ্ন করেছেন। আমি একটু বলতে চাই যে লিটন দাস যখন শুরু করেছিলেন তার সাথে থাকা বাবর রিজওয়ানদের কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস স্টারে পরিণত হয়েছে, এবং তাদের ক্যারিয়ারও একটা শেষের দিকেও অনেক ক্ষেত্রে যাচ্ছে। লিটন দাস সেই ক্ষেত্রে আসলে নিজেকে কোথায় নিয়ে যেতে পেরেছেন? দেখেন, আমি প্রথমে বলবো যে লিটন দাস কিন্তু প্রথমে প্রমাণ করেছে অনেক আগে, আর্লি জন ডেবো হয়, অনেক স্কিলফুল প্লেয়ার ছিল। আমি বলবো যে খুলনার ভাই যিনি ফোন করেছেন সুন্দর করছেন, যে আপনি 2টা কারণে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্লেয়ার নিজেকে ডেভেলপ করতে পারে নাই, তার দুর্বলতা। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট। আপনার একটা ছেলেকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে রাখেন, সে কিন্তু ইংলিশেই সুন্দর কথা বলবে। বাংলা মিডিয়ামে রাখেন, বস্তির মধ্যে রাখেন, বস্তির মতোই হবে। তো একটা হচ্ছে যে ওই ছেলেকেও চিন্তা করতে হবে যে আমি বস্তির মধ্যে থেকে কী করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, তার নিজস্ব মানে হার্ডওয়ার্কিং। সাধারণত এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ধরেন আমাদের বাংলাদেশের প্লেয়ার 4-5টা প্লেয়ার আইপিএলে যদি খেলতো, দেখছেন তাদের ওই ড্রেসিং রুম প্লাস এনভায়রনমেন্ট আপনাকে অন্য জায়গায় নিয়ে যেত। তো আমাদের ক্রিকেটের যে অবস্থা, অবকাঠামো, ও খুলনার উনি ভাই অবশ্যই ফোন দিয়েছে, আমি সম্মানিত ব্যক্তি, খুলনায় দেখবেন যে লিগ হয় না, গোটা বাংলাদেশি ক্রিকেট লিগ হয় না। তো একটা ছেলে যে বেড়ে উঠবে, ছোটোবেলা থেকে যুদ্ধ করতে করতে উঠবে, যে নিজের এলাকায় অনেকগুলো ম্যাচ খেলবে, ছোটোবেলাতে ধরেন 16, 17, 18 বছর বয়সে লিগগুলো খেলবে, ওইখানে চ্যালেঞ্জিং একটা স্কোর করবে, পরীক্ষা দিতে 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 ঢাকা লিগে আসবে, ঢাকা লিগ থেকে যাবে। আপনি একটা ম্যাচে যখন এনসিএল ফার্স্ট ক্লাসে 1-2টা সেঞ্চুরি করলে আপনি বাংলাদেশ টিম, তো খুব ইজি ওয়ে মানে বাংলাদেশ টিমটা, এবং হয়তো অল্প সময়ের মধ্যে এসে আপনাকে নার্সিং করে বাংলাদেশ টিম আপনি খেলছেন, এই ধরেন 2 বছর 5 বছর খেলছেন। কিন্তু যদি আপনি বেড়ে ওঠাটা হতো খুব কষ্টের, টাফ টাইম পার করে আসতেন, চ্যালেঞ্জিং পরীক্ষাগুলো দিয়ে আসতেন, তাহলে ওই জায়গাটা এসে আপনি কিন্তু স্ট্রাগল করতেন না ন্যাশনাল টিমে এসে, বিকজ আপনি তো ওইখানে পরীক্ষা দিতে দিতে পাস করে আছেন। তো ইন্ডিয়াতে এরকম হাজার হাজার প্লেয়ার আছে যারা
ন্যাশনাল টিম তো দূরের কথা, ফার্স্ট ক্লাস টিমে সুযোগ পাচ্ছে না। আপনি মনে আছে প্রাইম ব্যাংকে একটা ছেলে প্লেয়ার খেলতো অভিমান্যু ঐশরান, আপনার হচ্ছে সে বেঙ্গল টিমের ক্যাপ্টেন। আমি শুনেছি আরও 8-10 বছর আগে যে মানে ইন্ডিয়ান টিমে খেলবে, সুযোগই পায় না, ফার্স্ট ক্লাস খেলে আইপিএলেই সুযোগ পায় না। এবং এই বাংলাদেশ এসে রানের পর রান করে গেছে, মানে এই মানে কম্পিটিটিভনেসটা। এবং তার যে হার্ডওয়ার্কিং আমি দেখছি যে এইখানে খেলছে, সাতাতে খেলে বিকেএসপি থেকে খেলে সন্ধ্যার ফ্লাইট ধরে চলে গেছে আবার ইন্ডিয়া, আবার ইন্ডিয়াতে যে আবার 3 দিনের ম্যাচ খেলে, আবার পরে ফ্লাইট ধরে আবার বাংলাদেশে, এইরকম তাদের ভিশনারি থাকে। তো আমি মনে করি যে আমাদের খেলোয়াড়দের মধ্যে অনেক ভিশনারিটা কম, এবং তার জন্য অনেক সময় হয় কি আমরা অনেক সময় ধরেন কোনো কিছু সাকসেস পেলে আমরা হ্যাপি হয়ে যাই, ওই কাজটার বিচার ভাগি না। এই জন্য আমাদের ম্যানেজমেন্টে মোটিভেশনাল ইন্সপাইরেশন লোক দরকার, যারা কিনা তাদেরকে সবসময় ওই জায়গাটা দেখাবে যে না তোমার টার্গেট হচ্ছে এইটা। দর্শক আছেন আমাদের সঙ্গে আরো একজন, আমরা ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটা আমরা বলছিলাম যে ভিশনটা নেই দেখে আসলে পুরো ক্রিকেটেরই তো ওভারঅল বাংলাদেশের ভিশন নেই। আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যেমন ভিশন নেই, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটও 10 বছর পরে কোথায় যেতে চায় এমন কোনো ভিশনও আমরা দেখি না ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে। একই আমার কাছে মনে হয় যে দেখেন যে অবস্থা হয়ে আছে, আমি ধরেন যারা আগে ছিলেন, দেখেন আমরা কেন এখানে এসে পড়েছি, আজকে মুখ থুবড়ে কেন পড়েছি, পারফরমেন্স কেন হচ্ছে না। দেখেন পাইপ লাইনে প্লেয়ার পাচ্ছি না। আপনি মাশরাফি বা ধরেন আপনার সাকিব বা তামিম মুশফিকরা চলে যাওয়ার পরে, ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা যখন খেলেছি আমরা কিন্তু এভারেজ খেলা খেলেছি, ডিফেন্সিভ খেলা খেলেছি। 2001, 2, 3 কোনো রকমে ম্যাচ ড্র করার জন্য চিন্তা করেছি। তখন তো আমরা সমুদ্রের মধ্যে পড়ে গেছি ইন্টারন্যাশনাল লেভেলে। তারা কিন্তু আমাদেরকে, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ বলেন, তারা আমাদেরকে বিট করে কিন্তু, সাকিব বলেন, এরা আসছে এবং তারা কিন্তু পারফরমেন্স কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে। এখন নতুন ছোট একটা গাছ বড় হওয়ার অনেক জায়গা থাকে একটা গাছের, কিন্তু একটা গাছ বড় হয়ে গেলে আর বড় হয় না। ইন্ডিয়া টিমের আর বড় হওয়ার জায়গা নাই, অস্ট্রেলিয়া টিমের আর বড় হওয়ার জায়গা নেই, তাদের শুধু চেঞ্জ হবে, সময় প্লেয়ার চেঞ্জ হবে। কিন্তু বাংলাদেশ টিম, আফগানিস্তান টিম, আয়ারল্যান্ড টিম, এইসব টিমের অনেক গ্রোথ আছে। তো আমি মনে করি যে আমাদের গ্রোথটা একদমই স্লো। গ্রোথ তো নাই, ওই এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারিনি, ওই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারিনি, ওই অবকাঠামো তৈরি করতে পারিনি। মানে এটা সবারই সমস্যা, মানে সম্মিলিত সমস্যা। উপজেলা পর্যায়ে খেলাটা নিতে পারিনি। এত পপুলার, বাংলাদেশে 18 কোটি মানুষ পছন্দ করে, সরকার বিরোধী দল সবাই পছন্দ করে, কেন ইমপ্রুভ হবে না? জাস্ট শুধুমাত্র খারাপ মানসিকতা এবং খারাপ পরিকল্পনা। দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নেব, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সাদমানুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমার প্রশ্নটা ছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ওনাকে রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি না, স্পেসিফিক কারণটা আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, নাজমুল হোসেন শান্তকে দেখতে পাচ্ছেন না টি-20-তে, সেইটার কারণে প্রশ্ন। উনি অন্য ফরম্যাটে কিন্তু আছেন, টেস্টের তো অধিনায়ক ছিলেনই লাস্ট, ওয়ানডেতে এবং টেস্টেও নিয়মিত। নাজমুল হোসেন শান্ত কি আসলে 3 ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না, খেলানো উচিত কিনা, সেইটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি মনে করি যে খুবই প্রমিজিং বলতে অনেকদিন ধরে খেলছেন। আমি এটাও মনে করি যে তার বেস্ট পারফরমেন্স এখনও কিন্তু হয় না, কিন্তু স্কিলফুল প্লেয়ার, অনেক কিছু। আমার মনে হয় এখনও বয়স কম আছে, খুব বেশি বয়স হয় নাই, নেবার মতো আছে। পুশ করা উচিত তার পারফরমেন্সের জন্য ম্যানেজমেন্টের এবং তারও, যে না আমি আরও বেটার পারফর্ম। আপনি যদি দেখেন মাঝে মাঝে যখন একটা বড় ইনিংস খেলছে, কত ক্লাস খেলা, কিন্তু ধারাবাহিকতা নাই। সেই ধারাবাহিকতা কেন নাই, সেই ফাইন্ড আউটগুলো করা উচিত। আমার মনে হয় যে ওই যে প্রথমে বলেছি আমি, ব্রেনে অনেক ভুল করি আমরা। আমাদের খেলোয়াড়রা ভালো প্লেয়ার আছে, কিন্তু আমাদের ব্রেনটা খুব একটা ভালো কাজ করে না মাঠের মধ্যে। একদম শেষ প্রশ্ন, যে এই সিরিজের যে বাকি দুটো ম্যাচ আছে, কি হতে পারে রেজাল্ট? 3-0 না 2-1 নাকি? আমি আসলে 3-0-তে প্রথমে যেতে চাই না। আমি চাই যে বাংলাদেশ টিম যে মোমেন্টামটা পেয়েছে, এই মোমেন্টামটা ধরে রাখুক, আরেকটা ম্যাচ জিতুক, তারপরে আপনি পরে কী হবে পরের কথা। বাট আমি মনে করি যে কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি আশাবাদী খুব ম্যাচ জিতবে বাংলাদেশ টিম। ধন্যবাদ আপনাকে খালেদ মাসুদ পাইলট, আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। সবাই ভালো থাকবেন।